ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যার ডেটা দিয়ে করেছে সে, না অন্যজন আপনাকে ফোন দিতে আসলো বা ফোন দিতে আসবে, সেটা তো আপনাকে আগে যাচাই করতে হবে ভাই। তাহলে আমরা যে লিস্ট পাঠিয়েছি সেই লিস্টের সাথে এটা কি করবেন, মিলিয়ে নেবেন। তো এবার আসা যাক, একজন ভোটারকে দুটো ফর্ম দেবে। আপনার বাড়িতে 4 জন ভোটার, কটি ফর্ম পাবেন? এটা বলতে হবে, উত্তর দিতে হবে, আমি শেষ করে দেবো। শেষের লক্ষ্য দিতে হবে, নাহলে আমি জানলাম আমি বকে যাচ্ছি, ওই এই খেলা দেখাতে এসেছি, সাপের খেলা দেখাতে এসেছি। একটা ভোটারের কটা ফর্ম পাবেন? আর 4টে ভোটার হলে 8টা, 3টে ভোটার থাকলে 6টা। আমি আপনাদের বলবো প্রথম কাজ কি হবে, আপনার এটা নেওয়ার সাথে সাথে ভোটার পিছু 2টো করে কাগজ দেবে, ফর্ম দেবে, ওনাদের রেজিস্টার্ড খাতা আছে, আপনাকে সই করতে হবে। তবে এটা নেওয়ার আগে বলবেন, বাবু আপনি যে অফিসার তার প্রমাণপত্র আমাকে দেখান। ইসিআই ওকে একটা কাগজ দেবে, একটা রেজিস্টার দিয়েছে, মানে ওনাকে প্রমাণপত্র দিয়েছে, উনি বিএলও, সেটা দেখানোর জন্য। না দেখালে কিন্তু তার হাত থেকে না কাগজ নেবেন, কোথাও সই করবেন, একদম ওই কাজ করবেন না। ওর আইডেন্টি কার্ড আছে দিয়েছে, পরিচয়পত্র। আপনি কোথায় চাকরি করেন তার প্রমাণপত্রটা দিন, কারণ আপনি ওনার হাতে কিন্তু অনেকটা নির্ভর করছে, বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে দিতে পারে। পরে ঝামেলা হবে, হ্যাঁ হবে, তেন হবে, কিন্তু উনি করলে যদি লিখে দেয়, ডাউটফুল করে দেয়, বিপদ আছে। তাহলে ওনার ডিটেলসটা আমরা কি করব, এই ফর্ম নেওয়ার সাথে সাথে ওনার ডিটেলসটা আমরা কালেক্ট করে রাখবো। ফর্ম নিলাম, সব মিলে যাচ্ছে। এই ফর্মটা নিয়ে আমার প্রথম কাজ হবে 2 কি 3টে কপি জেরক্স করে নেওয়া, করে অরিজিনাল ফর্ম দুটোকে সাইডে রাখা। ওটাকে একটু যত্ন করে রাখবেন। আপনার বাড়ির ছেলে দাঁতে কামড়ে ফেলেছে, অর্ধেক খেয়ে ফেলেছে, তেল পড়ে গেছে, পানি পড়ে গেছে, কুচকে গেছে, কাজ করবেন না। এই যেখানে স্ক্যান, এই কিউআর কোডটা আছে না, এটা নষ্ট হলে কিন্তু এই ফর্মটা ইনভ্যালিড হয়ে যেতে পারে। তাহলে এইটা প্রথম কি করবেন, কাগজ দুটো জেরক্স করে সাইডে রেখে দেন। এবার হচ্ছে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। যে আপনারা যে 2-3 কপি জেরক্স করেছেন, ওইখানে আপনারা ফিল আপ করে আগে হাতটাকে পাঠিয়ে দেন। বুঝতে পারছেন কি বলছি? ওইখানে ফিল আপ করলে ভুল খারাপ কিছু হবে ভাই, প্রথম যখন ফিল আপ করবো ভুল খারাপ হবে, হতে পারে, স্বাভাবিক। তাহলে এর উপরে যদি কাটাকুটি করতে হবে, তো তাহলে এইটাকে অরিজিনালটাকে কি করবো, আমরা সাইডে রেখে জেরক্সটাকে নিয়ে বসবো। এবার আপনাদের সুবিধার্থে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমি বলছি। আসা যাক এবার কিভাবে ফিল আপ করতে হবে। এই টোটাল একটা ফর্ম আপনাদের সুবিধার্থে, আমি নিজে আমার বোঝার সুবিধার্থেও এক্সপার্টদেরকে সাথে কথা বলে আমি মাথা থেকে একটু বার করেছি। এই ফর্মটাকে আমরা 4টে ভাগে ভাগ করেছি, ফিল আপের 4টে পার্ট করেছি। 4টে পার্টে ফিল আপ করলে আমার ভয়ের ব্যাপার নেই, বা বুঝতে আমাদের সুবিধা হবে। সেই 4টে পার্ট কি আপনাদেরকে একটু আমি দেখাই। আপনারা একটু সরে গেলে মায়েরা জানালে, মায়েদেরও তো অসুবিধা হচ্ছে। আপনার সরাসরি দিকে মায়ের এখানটা এসে দাঁড়াও তো, তোমরাও জানাও, তোমরা ভয় পেয়ে যাচ্ছ। আর মায়েদের মধ্যে যারা এই কলেজে স্কুলে যাচ্ছেন তারা একটু আগিয়ে দিয়ে আসেন। বোনেরা যারা আছো এগিয়ে আসো, তোমরা জানার চেষ্টা করো। মায়েদেরকেও জানতে হবে তো, ওই তো বেশি ভয় খাচ্ছে না। এই টোটাল ফর্মকে আমি 4টে ভাগ করেছি বোঝার জন্য। এটা 4টে ভাগ করেছি। প্রথম ভাগটা আপনারা দেখুন, বা ফার্স্ট পার্ট দেখুন কি আছে। আপনাদের ফর্মের বাম দিকে একটা ঘর করা আছে, এখানে 5টি ঘর আছে। এই 5টি ঘরের মধ্যে শুধু একটা এক্সট্রিম রাইট সাইড বাদে লেফট সাইড থেকে 4টেতে আপনাদের হাত লাগাতে হবে না। কি কি আছে এখানে, অলরেডি প্রিন্ট হয়ে আসবে, আমার বাড়িতে এখনো ফর্মটা পৌঁছায়নি, মানে আমার নিজের ফর্মটা আপনাদের দেখাতাম। অলরেডি আপনার নাম, আপনার এপিক নাম্বার, আপনার ঠিকানা এই ঘরটায় প্রিন্ট হয়ে আসবে। আচ্ছা অরিজিনাল দাও তো, এই কাল ফর্ম দিয়েছে, তাহলে সুবিধা হবে। এই দেখো, এই যে আব্দুল জব্বার আকুন্দি, ওনার দেখুন প্রিন্ট হয়ে গেছে, ওনার এপিক নাম্বার, ওনার ঠিকানা প্রিন্ট হয়ে আছে। তা আপনার আমার যারা আসবে এরকম প্রিন্ট হয়ে আসবে। সেকেন্ড ঘরটা দেখুন, ক্রমিক নাম্বার, অংশ নাম্বার, বিধানসভার নাম প্রিন্ট হয়ে আসছে। থার্ড ঘরটা কিউআর কোড আছে, এইটা ঘেঁটাঘেঁটি করবেন না।
তারপরে দেখুন এই আব্দুল জব্বার এখন যে ভোটার লিস্টে এখন যে ছবিটা আছে ওইটাও প্রিন্ট হয়ে আসছে। তাহলে 5টা ঘরের মধ্যে 4টে ঘর প্রিন্ট হয়ে আসছে, থাকলো একটা এই ঘরটা। এই ঘরটার কাজ কি? এবার দিয়ে দাও ওনাকে। এই ঘরটার কাজ কি? একটি রঙিন ফটো, রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, যার ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে, এইখানে আঁকা দিয়ে লাগিয়ে দিও। প্রথম পার্টটা আপনারা বুঝতে পারলেন। প্রথম পার্টে কটা কাজ বলুন ভাই? একটাই কাজ। কি কাজ? একটি পাসপোর্ট সাইজ ছবি, রঙিন ছবি, যার ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে, রিসেন্ট এখানে লাগিয়ে দিও। কটা ফর্ম আমাদের হাতে আছে? ভোটার পিছু 2টি ফর্ম। তাহলে পাসপোর্ট সাইজ ছবি কটি লাগছে? 2টি লাগছে। তাহলে 2টি ফর্মে 2টি লাগিয়ে দিলেন। এরপরে আসা যাক সেকেন্ড পার্টে। এটা পুরো ফর্ম, এর পার্ট শেষ হয়ে গেল। থাকছে আর কটা? 3টে পার্ট বাকি আছে। 3টে পার্ট, টোটাল 4টে পার্ট। তাহলে আমি সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড পার্টে কি আছে? 2টো ঘর কাটা আছে। একদিকে বিষয়বস্তু আছে, বিবরণী দেওয়া আছে, এইদিকে ফিল আপ করার কথা বলা আছে। এরকম মধ্যখানে একটা দাগ কাটা আছে, এইদিকে পুরো ফাঁকা আছে। এখানটায় আপনাকে ফিল আপ করতে হবে। কি কি ফিল আপ করতে হবে? রকেট সায়েন্স নয়, সাধারণভাবে যারা পড়াশোনা করেছে তারাও পারবে। জন্ম তারিখ, মাস, দিন, মাস, সাল। ধরুন না 15ই আগস্ট 1 জানুয়ারি 1987 সালে জন্ম। তাহলে কি লিখবে? 01/01/1987। মানে আপনার ভোটার কার্ডে যেটা আছে জন্ম তারিখ, সেটা আপনি কি করলেন? প্রথম লাইনটায় বসিয়ে দিলেন। এবার আসছে কি? আধার নাম্বার, ঐচ্ছিক, অপশনাল। আপনি আপনার আধার নাম্বার দিতে পারেন, নাও পারেন, এটা আপনার উপরে নির্ভর করছে। আমার সাজেস্ট দিলে অসুবিধা নেই। আমি কিন্তু যে ফর্ম ফিল আপ একটা আমি ড্যামি তৈরি করে রেখেছি নিজের নামে, ওই জেরক্স কালেক্ট করে ওখানে আমি আধার কার্ড নাম্বার লিখে রেখেছি। আমাদের আধার নাম্বার নিয়ে কী হবে? আমাদের ভয়ের কী আছে ভাই? আমি কি গুন্ডা, ক্রিমিনাল, মস্তান, না সমাজ বিরোধী, না বিদেশি নাগরিক? তাহলে আমার ইনফরমেশন তো অলরেডি আছে। ও নাটক করছে। প্রশ্ন করার দরকার ছিল মোদিকে, বছরে 2 কোটি চাকরি কোথায়? উত্তর দাও। 1 টাকা সমান $1 গল্প শুনিয়েছে, উত্তর দাও। তুমি বলেছো 15 লক্ষ টাকা করে দেবো অ্যাকাউন্টে, এখন 15 পয়সাও আসেনি, কেন আসেনি? উত্তর দাও। এই যে রেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার, গতকালকে আপনার ছত্তিশগড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, 7-এর উপরে মানুষ মারা গেছে। কেন এত রেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে? তোমার টেকনিক্যাল পার্ট কি করছে? রেলের সেফটি ডিপার্টমেন্ট যে যারা জবের ভ্যাকান্সি 2023-এ RTI করে দেখা গেছে 1,77,000-এর অধিক শূন্য পদ আছে, পূরণ করতে ব্যর্থ। তাহলে অ্যাট্রাকশন বাড়ছে কেন? এর জবাব দাও। এই প্রশ্নটা করার দরকার ছিল। তার পরিবর্তে মোদি মাথা মেরে কি করেছে? আধারের সাথে প্যানের লিঙ্ক করো, প্যানের কার্ডের সাথে ভোটারের লিঙ্ক করো, অমুকের সাথে তমুকের লিঙ্ক করো, এই করতে থাকো। প্রশ্ন করা দরকার ছিল এই প্রাইমারি স্কুলের টিচার নাই কেন মমতা ব্যানার্জিকে? প্রশ্ন করা দরকার ছিল 2018 পঞ্চায়েত নির্বাচনে যাদের যা গুলি করে ভুলকে বললো তৃণমূলের লোকগুলো, এখনো বিচার পেল না কেন? আমরা আমডাঙ্গাবাসী, উত্তর দাও। প্রশ্ন করা দরকার কি ছিল? হাইওয়ে এক্সটেনশন হচ্ছে, হাইওয়ে বাড়াচ্ছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া 2013 সালে নতুন নোটিফিকেশন বার করেছে। আরবান এলাকা, রুরাল এলাকার যারা হাইওয়েতে জায়গা পড়বে, সেই জায়গার মার্কেট ভ্যালু, আপনার সরকারি ভ্যালু থেকে 2 গুণ 3 গুণ টাকা দিয়ে, ক্ষতিপূরণ দিয়ে যারা জমি পড়বে, জমি হারা, তাদেরকে দেওয়া হবে। কিন্তু আমরা কি দেখছি? নদী, আপনার বর্ডার ওপারে তো নদিয়া জেলায় যার 1 কাঠা জায়গা পড়েছে সে 8 লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে। আর আমাদের আমডাঙ্গাতে যার 10 কাঠা জায়গা পড়ছে, 2 কাঠা জায়গা কি 4 কাঠা জায়গা পড়েছে, সে 25,000, 30,000, 50,000 টাকা মাত্র ক্ষতিপূরণ পাচ্ছে। কেন? প্রশ্ন করার দরকার এটাই যে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আপনি দিল্লিতে গিয়ে আন্দোলন করার কথা বলেছেন, কিন্তু পশ্চিমবাংলার এখন কেন 75,000 বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত আছে, কবে উদ্ধার হবে? প্রশ্ন করা দরকার ছিল যে ব্লক হসপিটালে ডক্টর নেই কেন?
প্রশ্ন করা দরকার ছিল স্কুলের টিচার নেই কেন, চক ডাস্টার নাই কেন, এই প্রশ্নগুলোর পরিবর্তে যাতে আমি আপনি এই ফর্ম ফিল আপ কি করে করবো, ওবিসি সার্টিফিকেট কেন বৈষম্যের শিকার হলো, মুসলিম মানুষরা কেন বৈষম্যের শিকার হবে, এই প্রশ্ন করার দরকার ছিল। তার পরিবর্তে আপনি আমি কি করছি, ফর্ম ফিল আপ কি করে হবো তাই না হই করছি। এটা সরকারের চাল। এটা কার চাল? সরকারের চাল আপনাকে ব্যতিব্যস্ত করে রাখা, মূল ইস্যুতে না কথা বলতে পারেন, মূল বিষয়টা না প্রশ্ন করতে পারেন। বুঝতে পারছেন? তো সুতরাং আতঙ্কিত হওয়ার জায়গা নাই। আমি তো আছি নাকি দিনের শেষে? এই ভরসাটা করেন তো নাকি? একটাও মতুয়া, দলিত, আদিবাসী, নমশূদ্র, খ্রিস্টান, মুসলমান, যাই হোক না কেন হিন্দু, বৈধ ভোটারের যদি কোনোভাবে নাম থাকে, তার পাশে কেউ থাকুক আর না থাকুক, খামচিহ্ন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে থাকবে। নওশাদ সিদ্দিকী তার হয়ে লড়াই করবে। সে যদি তৃণমূলের কর্মী হয়, তৃণমূলেরও নেতা হয়, তার হয়তো নাম কেটে দিয়েছে, তার হয়ে লড়াই সে যদি চায়, তার হয়ে লড়াই নওশাদ সিদ্দিকী করবে। সে যদি বিজেপিকে ভালোবাসে, আমার ডাকার দরকার নেই, তার বৈধ ভোটারের যদি নাম কেটে দেয়, সে বিজেপিকে ভালোবাসে, তার আইডিওলজি। কিন্তু সেই বৈধ ভোটারের যদি ভোটাধিকার কেড়ে নেয়, বা সিপিএম হোক আর কংগ্রেস হোক আর যে কোনো পার্টি হোক, তার পাশে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী আইসে লড়াই করবে, তার ভোটাধিকার তাকে ফিরিয়ে দেবে। এই আপনাদের বলে যাচ্ছি, ভয় পাওয়ার দরকার নেই। তাহলে আপনি কি আধার নাম্বার দিতে পারেন, নাও পারেন। এবার আছে মোবাইল নাম্বার। কোথায় লিখবেন? এই ঘরগুলোতে হয়। এটা খুব ভ্যালিড, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মোবাইল নাম্বার ভুল ভাল দেবেন না। মোবাইল নাম্বারটা আপনারা কি করবেন? সঠিক দেবেন। প্রয়োজন হয়তো আপনার সাথে যোগাযোগ করতে পারে, তখন গন্ডগোল হয়ে যাবে। এবার আসা যাক কি চাইছে, পিতা বা অভিভাবকের নাম। আমি বলবো 2025 সালের লেটেস্ট আপডেট যেটা আছে ভোটার কার্ড বলুন, সেটা আপনারা এখানে পিতা বা অভিভাবক হিসাবে যে আছে নামটা লিখলেন এখানে। তারপরে কি বলছে? পিতা বা অভিভাবকের এপিক নাম্বার লিখা আছে। তারপরে যদি থাকে, যদি পিতা বা অভিভাবকের এপিক নাম্বার থাকে বসিয়ে দেবেন। এপিক নাম্বার কাকে বলে জানেন আপনারা? কি জানেন? কজন জানেন? হাত তুলেন। এপিক নাম্বার 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, খান 10 মানুষ এপিক নাম্বার জানে। ঠিক আছে, তো এপিক নাম্বারটা কি আপনাদেরকে জানানো আমার দরকার। কার কাছে ভোটার কার্ড আছে একটু বার করো। আমার কাছে আছে, পকেটে অনেক কাগজ। দেখি দাও, দেখি ভোটার কার্ডটা দাও। 2002 সালে। না না, আমি ওই 2002 সালে চাইছি না ভাই। ভোটার কার্ড নাই, দাও না। ওটা কি শুনছো? দাও তোমার একটা ভোটার কার্ড। আমারটা না পিভিসি মডেল। এই সব দেখালে আমার গ্রামে মানে খারাপ পাওয়া নেবেন না। আমরা এমনি আতঙ্কিত, ভাইজানের হাতে এইরকম ভোটার কার্ড, আমার তো এইরকম ভোটার কার্ড, তাহলে কি আমারটা ভুল নাকি? আমি এমএলএ বলে এরকম কার্ড দিয়ে যেন ব্যাপার না, আপনি চাইলেও পাবেন। আমার ছেলেরা সব ভাইজানেরটা এটাকে পিভিসি প্রিন্ট বলে, তাই তো নাকি গো? হ্যাঁ, এইটার বাইরে কিচ্ছু নয়, এটা আমি যে পকেটে ঢুকিয়ে নিচ্ছি, এরকম কোনো ব্যাপার নেই। তোমার ভোটার কার্ডের যা দাম, আমার ভোটার কার্ডের তাই দাম, মোদিরও ভোটার কার্ডের অতটাই দাম, মমতারও অতটাই ভোটার কার্ডের দাম, সবার ভোটার কার্ডের একদম। এইরকম ভোটার কার্ড আপনাদের হাতে আছে তো? এই দেখুন আপনার ছবি এখানে, তার ঠিক ডান দিকে দেখুন 10 ডিজিট একটা নাম্বার আছে, 10টা ডিজিট, 10টা নাম্বার আছে এখানে। আর নতুন যে পিভিসি যেটা আমি দেখাচ্ছিলাম, ওইটা কোথায় খুঁজে পাবেন? তাই যা কোথায় ঢুকলে অনেক কটা কার্ড আছে না। আমার যেটা আছে ভাই, এই ধরনের যারা আছে ছবির ওপরই পেয়ে যাবেন, ছবির ওপরই আপনারা পাবেন। কোথায়? এরকম যাদের আছে এইখানটাতে। এটাকে বলা হয় এপিক নাম্বার। কি ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ডটা অনেক বড় না, অত ভাবে লাভ নেই। শর্টে এটাকে কি বলে? এটাকে কি বলে? এপিক নাম্বার। তাহলে বাবার অভিভাবকের এপিক নাম্বার থাকলে বসাবেন, না থাকলে দরকার নাই। এরপরে পয়েন্ট, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার। মায়ের ভোটার কার্ডে যদি এপিক নাম্বার থাকে ভালো, না হলে ভাই গলাটা একটু টেনে নিচ্ছে কেন বলো তো? মাইকম্যান মানে গলাটা টানছে ভিতর দিকে, আমার বলতে কষ্ট হচ্ছে ভাই। যারা বসে আছে ওদের অসুবিধা হচ্ছে, আপনাদের শুনবেন। শোনেন, মায়ের নাম দেবেন। মায়ের, মা হয়তো মারা গেছে, আব্বা হয়তো মারা গেছে, উনি ভাববেন না, দেবেন।
এইটা দিতে হবে, ঠিক আছে। এরপরে আসছে কি, স্বামী অবলিক স্ত্রী, দেখো ফর্মে লেখা আছে নাম যদি থাকে, যদি থাকে। যারা বিবাহিত, ছেলে হলে তার স্ত্রীর নামটা লিখবে, আর মেয়ে যখন ফিল আপ করবে তার স্বামীর নামটা লিখবে যদি বিবাহিত। আর আমাদের যারা অবিবাহিত তারা কিছু লিখতে লাগবে না, এটা ওই তো আগে তো লিখে দিয়েছে। এই দুটো পয়েন্ট তারা কি ছেড়ে দেবে। এই সেকেন্ড পার্টের লাস্টের দুটো পয়েন্ট যেটা দেওয়া আছে, স্বামী স্ত্রীর থাকলে নাম লিখবেন, স্ত্রীর স্বামী থাকবে স্বাভাবিক, তার নাম লিখবেন, লিখলেন, মাথায় আসছে কি বলছি। যদি না থাকে সেটা ছেড়ে দিলেন। তাহলে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দুটো পার্ট বুঝালাম। এই দুটো পার্টে কারো কি জিজ্ঞাসা আছে কিছু আপনাদের? থাকলে বলবেন। আমি একটা ভোট চাইতে আসিনি, কিন্তু আজকে আমি বুঝাতে এসেছি, আপনার আতঙ্ককে আমি কাটাতে এসেছি। ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট বুঝতে পেরেছেন? আজকে যারা এখানে বুঝছেন, মায়েদেরকেও বলবো, বাপেদেরকে বলবো, আপনারা আপনাদের পাশের বাড়ির লোককে একটু সহযোগিতা করবেন। তারপরে তো সর্বোপরি আমাদের পার্টির ছেলেরা আছে, আপনি যদি চান আমাদের পার্টির ছেলেরা আপনাদের ফর্ম ফিল আপ করে দেবে, যদি চান আপনারা। যদি চান আরো ভালো করে বোঝানোর জন্য তাদেরকে ডাকবেন, তারা বুঝাবে। ফার্স্ট সেকেন্ড পার্ট আপনারা ফর্মের বুঝে গেলেন। এবার কি বুঝতে হবে? থার্ড আর ফোর্থ পার্ট। এটা পুরো ফর্ম। ফার্স্ট আর সেকেন্ড পার্টকে আমি দেখুন, এই যে ফর্মটা দেখছেন, ফর্মের এই পার্টটা দুদিকেই দেখবেন লেখা আছে, দুদিকেই লেখা আছে, বড় করে একবার দেখায়। সেকেন্ড পার্টটাতে কিন্তু এখানে লেখা নাই, থার্ড আর ফোর্থ পার্টে দুদিকেই লেখা আছে। এইটা ফর্ম, এই পার্টটা আপনারা দেখুন, আমি ভাঁজ করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখা গেল, এটা থাকলো। আপনারা ফর্মের বাম দিক কোন দিকটা? এটা তো আপনাদের বাম দিক, এটা ডান দিক, এটা। এবার একটু কান খাড়া করে শুনুন। এই দুটো পাঠের মধ্যে একটা পাঠ পূরণ হবে আর একটা খালি থাকবে। এই দুটোই কিন্তু পূরণ হবে না, এটা ভুল না ভুলিয়ে কিনা কেউ ফেলে। ওপরে যা ছিল সব পূরণ হবে, 1 আর 2 যা বলেছি সব পূরণ হবে। 3 আর 4-এর মধ্যে একটা পূরণ হবে, একটা ছেড়ে রাখতে হবে। এবার কে কোনটা পূরণ আর কোনটা ছেড়ে রাখবে এখানে কেউ গুলিয়ে ফেলবেন না। যাদের ভোটার লিস্টে 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তারা ফর্মের শুধুমাত্র বাম দিকটা ফিল আপ করবে। যেমন বাপ, তোমার তো 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তাহলে এই বাপ ফর্ম ফিল আপ করবে। 1 নম্বর পয়েন্ট পার্টে ছবি দিল, 2 নম্বর পার্টে ডিটেলস লিখলো, 3 নম্বর বা 4 নম্বর পার্টের মধ্যে কোনটা করবে? কারণ আপনার তো 2002 এর ভোটার লিস্টে নাম আছে, 3 নম্বরটা ফিল আপ করে দিল, 4 নম্বরটা আর হাত দেওয়ার দরকার নাই। এবার হচ্ছে, এবার 2002 সালের ভোটার লিস্টে নাম নাই আমার, তাহলে আমি কি করব? আমাকে 4 নম্বর ঘরটা ফিল আপ করতে হবে, 3 নম্বর ঘরটা ছেড়ে দিতে হবে। এবার এইখানে 4 নম্বর ঘরটার যে কথা উল্লেখ আছে, বাবু একটু পিছিয়ে দাও, বাচ্চারা অনেক ভিডিও করছে তো, এখন ফেসবুক ইউটিউবে বাচ্চাদের রেস্ট্রিকশন করে দিয়েছে। হ্যাঁ, একটুখানি বুঝতে পারছো, আমি বাচ্চাদের বিপক্ষে নয়, বাচ্চাদের নিয়ে আমাদের সমাজ, ভিড় করানোর জন্য বাচ্চাদের কথা বলছি। ওদেরও তো এটা আমরা শিখেছি। ওই কার যদি সময় হয় বলবো, কার কাছ থেকে কথাটা শুনেছিলাম, এখন আমার কানে বাজে, সময় হলে বলবো, আগে বিষয়টা আসি। তাহলে মাথায় কি থাকছে, কি ঢুকালেন? যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে তারা বাম দিকের ঘরটা পূরণ করবে, ডান দিকের ঘরটা পূরণের কোনো প্রয়োজন নাই। আর যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে না তারা কি করবে? ডান সাইডের নামটা ঘরটা পূরণ করবে। কিন্তু কার তথ্যটা দেবে? 2002 যাদের আছে সে তো নিজের তথ্যটা ভুলে ওপরে তো ফিল আপ করছে, আবার এখানেও ফিল আপ করবে। এই যদি আমার নাই তাহলে আমাকে 4 নম্বর পাঠে আসতে হচ্ছে, তো আমার 2002 নাই, তাহলে আমাকে 4 নম্বর পাঠ করতে হবে। তাহলে এই 4 নম্বর পাঠে কার কার ডিটেলসটা লিখবো? আমার আব্বা, আমার আম্মা, আমার দাদু, আমার দাদিমা, এই 4 জনের মধ্যে যারও একজনের
2002-এর ভোটার লিস্টে নাম থাকবে অথবা 4 জনেরই আছে, হতে পারে তো, তাহলে 1 জনের ডিটেলস আমাকে এখানে পূরণ করতে হবে। বুঝতে পারছেন? আপনাদের এখানে আমার সমাবেশে যারা আছে কারো 2002-এর ভোটার লিস্টে নাম নাই, তাহলে সে কিভাবে ফিল আপ করবে? প্রথমে ছবি লাগালো, 2 নম্বর পার্টটা পূরণ করলো, 3 নম্বর পার্ট ছেড়ে দিল, 4 নম্বর পার্টে একজনের কারো 2002-এর ভোটার লিস্টের নাম খুঁজে বার করতে হবে। কার কার? আব্বা, আম্মা, দাদু, দাদি। মাথায় থাকবে তো? এই কারো একজনের বাপের ভোটার লিস্টে নাম নাই, মায়েরটা খুঁজো, মায়েরও ভোটার লিস্টে নাম নাই, দাদরটা খুঁজো, তারও নাই, দাদিরটা খোঁজো, খুঁজে লেখো। এবার প্রশ্ন একটা থাকতে পারে, এই 4 জনের কারো নাই, পরে আমি বলবো, আগে ফর্মটা ফিল আপ হয়ে যায় তারপরে বলি। ওই নাই, কারো নাম নাই 4 জনের মধ্যে 15 থেকে 20% ভোটার এটা হতে পারে, কিন্তু 80% ভোটার এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারবে। এবার এখানে কি লেখা আছে? নির্বাচকের নাম, অর্থাৎ ভোটারের নাম। এই ফর্মে ভোটারের নাম, এপিক নাম্বার বলে দিলাম যদি থাকে, লেখা আছে। যদি থাকে মানে আমি আমার কথা বলছি, আমার আব্বাজানের ভোটার লিস্ট আছে 2002-এ, আমার আম্মাজানেরও আছে, কিন্তু আমার আম্মাজানের এপিক নাম্বার নাই। দোষটা কার? সরকারের। তো সরকার তোলেনি, আমার কি দোষ? আমার পরিবার কি দোষ? আমার পরিবার ট্যাক্স দিচ্ছে সরকারকে যাতে এই কাজগুলো ঠিক করে হয়। সরকার একটা লোক রেখেছে এন্ট্রি করার জন্য, সরকার তাকে মাইনে দিচ্ছে, আমরা সরকারকে টাকা দিচ্ছি, ট্যাক্সের টাকা, সরকার সেটা মাইনে হিসাবে ওই লোকটিকে দিচ্ছে, ওই লোকটির দোষ মানে সরকারের দোষ। আমার এখানে যদি এই পার্টির ছেলে পার্টির ব্যানারে যদি কিছু ভুল করে, দোষটা তো আমাদের ওখানে পড়বে ভাই, আমাদের আন্ডারে তো। তো সরকারের হয়ে যে কাজ করছে তার ভুলটা মানে সরকারের ভুল, তো দোষ আমার নয়। তাহলে এপিক নাম্বার যদি থাকে দেবেন, না হলে দেবেন না। আত্মীয়র নাম, অর্থাৎ 2002 সালে আপনার ভোটার লিস্টে যে অভিভাবক হিসাবে আছে তার নামটা এখানে দেবেন। তারপরে সম্পর্ক দেবেন। 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম আছে, আপনার পিতার নাম আছে, না স্বামীর নাম আছে, না আপনার যা আছে, ওখানে যে সম্পর্কটা লেখা আছে 2002-এর, এখানে বসিয়ে দেবেন। এক কথায় এটা ভালো করে একটু শুনুন, 2002-এ ভুল ভ্রান্তি, নামের বানান, নামের অক্ষরের হ্যান ত্যান ভুল আছে, যা থাকবে 2002-এর সেটাই কিন্তু এখানে বসাবেন। পাকামো মেরে কিন্তু এখানে চেঞ্জ করতে যাবেন না। ভাববেন এখন ভালো যেটা আছে বসিয়ে দিই, কারণ আপনি 2002-এর অ্যাড্রেস দিলেন তো এটা তো চেক হবে, ওদের কাগজের সাথে তো মিলাবে। ওখানে আপনার আব্বার নাম ছিল মোল্লা মোহাম্মদ আব্দুস সবুর, এখন আপনার আব্বার নাম কার্ডে এসছে মোল্লা মোহাম্মদ আব্দুস সবুর, আপনি পাকামো মেরে এখানে মোল্লাটা অ্যাড করতে যাবেন না। কি বলছি বুঝতে পেরেছেন? 2002 সালে যেটা আছে সেটা এখানে সে বেরোবে। কটা বাজে রে? কটা বাজে? এলে যেতে কতক্ষণ লাগবে? আর 5 মিনিট দেবো, তাহলে ওখানে 4টে উঠতে হবে। ওখানে কিন্তু এরকম বোঝাতে হবে, রক্তদান শিবির আগে ওইসব বলতে হয়, এখানে এইসবই বলতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বুঝাতে পারছি, আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি না, একটু বেশি টাইম চলে গেছে। আমার মাথায় মানে অসুবিধা হচ্ছে নাকি আমার কথাগুলো নিতে? কারা বুঝতে পারছেন হাত তুলুন তো। আপনারা সত্যি বুঝতে পারছেন তো? অসুবিধা হবে না তো? আপনাদের পরিবারগুলো অন্তত আতঙ্কমুক্ত হবে তো? আপনাদের পাশের বাড়ির লোকগুলোকে সহযোগিতা করবেন তো ভাই? আমি যদি ফুলপুরাচির থেকে এসে আপনাকে সহযোগিতা করি, তাহলে আপনি আপনার পাশের বাড়ি, আপনার বুথের, আপনার এলাকার লোককে সহযোগিতা করবেন না? করতে হবে। সে তৃণমূল করে ভাইজানকে এসে যে দুটো কড়া কথা বলেছে ওর সব মাথায় ঢুকাবেন না। ভাইজান বলে যাচ্ছে তো, তাকেও সহযোগিতা করার কথা না। ও ভাইজানকে উল্টো পাল্টা বলে আমাদের বাসায় বসে, ও বলতে দাও, ও বোঝে না বলে বলে, ওকে বলছি ভুল বুঝানো হয়েছে। কিন্তু আপনাকে তো আমি ভুল বুঝিয়ে যাচ্ছি না, আপনাকে তো আমি সঠিক বুঝিয়ে যাচ্ছি। আর ও যদি অদম হয়, আপনি উত্তম হবেন না, উত্তম হতে হবে আমাকে, তো আপনি সবাইকে বলবেন। এরপরে কি আছে? আত্মীয়র নাম, ওই ভোটার লিস্টে যা লেখা আছে লিখবেন, তারপরে জেলা, তারপরে রাজ্য। এবার একটা খেলা আছে এখানে, ভিডিওটা তোমাকে শুনতে পারে। আপনার বিধানসভা ক্ষেত্রের নাম 2002 সালে আমডাঙ্গা বিধানসভায় ছিল তো নাকি? হ্যাঁ, কিন্তু আজকে যে মধ্যম গ্রামের মানুষ 2002 সালে ভোটার লিস্টের নাম খুঁজে পাবে না।
মধ্যমগ্রাম বিধানসভা 2002 সালেই ছিল না। বুঝতে পারছেন কি বলছি? 2002 সালে মধ্যমগ্রাম বিধানসভায় ছিল না। তাহলে কি হবে? সব 3 লাখ মতো লোকের কি উড়ে গেল? সব বিদেশি হয়ে গেল? তাহলে 2002 সালে মধ্যমগ্রাম বিধানসভার মানুষজন কোথায় ভোট দিয়েছে? কোন বিধানসভা থেকে? বারাসাত বিধানসভা। তাহলে আমাদের যারা বয়স্ক বাপেরা আছে তারা বলবে আমরা তো বারাসাতের এমএলএ বানিয়েছিলাম। তাহলে বারাসাতে গিয়ে খুঁজলে ওটা পেয়ে যাবে। ঠিক আমি এখন আপনাকে বলছি। তো বিধানসভার নাম্বার দিন, নাম লিখলেন। এরপরে আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। 2002 সালে আমডাঙ্গা এখন আমডাঙ্গা বিধানসভা ক্ষেত্রের নাম্বার কত গো? তোমার কাগজটা দাও, পুরোপুরি কাগজটা দাও। 2002 সালে ভোটার লিস্টে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 2000 এখন আপনাদের এই নির্বাচনী ক্ষেত্রের নাম্বার কত? 102। তাহলে এখন 102 টাকে লিখে ফেলবেন না, 3 নম্বর অথবা 4 নম্বর পাটে একদম এখন নতুন ভাবে কিছু মাথা মারতে যাবেন না। 2002-এ যা পাবেন ধরে নিয়েছে এখানে দিয়ে দেবেন, বসিয়ে দেবেন। তো 2002 সালে আমডাঙ্গাটা কত নম্বর বিধানসভা ছিল জানেন? 89 নম্বর বিধানসভায়। দেখুন এখানে লেখা আছে। তাহলে আপনি কি করবেন? এখানে নির্বাচনী ক্ষেত্রের নাম্বার 89। অংশ আর ক্রমিক নাম্বার। এখনকার অংশ আর ক্রমিক নাম্বার হবে না। এখন পার যদি এই চানকিয়া এই স্কুলটা যদি এখন 100 নম্বর বুথ হয়, 2002 সালে হয়েছিল 80 নম্বর বুথ, মানে 100 নম্বর বুথ ছিল না, এখন চেঞ্জ হয়েছে। তখন যেটা ছিল সেটা বসিয়ে দেবেন। ঠিক একইভাবে যার ফিল আপ করে দিল তার কাজ শেষ। যে ফিল আপ হলো না তাহলে সে কি করবে? 4 নম্বর পার্টটা করবে, 3 নম্বর থেকে মুড়ে দেবে। ঠিক সমস্ত ডিটেলস দিয়ে আছে। ওই 3 নম্বর পার্টে যা যা বলা আছে 4 নম্বর ঠিক একই আছে। কিন্তু যে 3 নম্বর ফিল আপ করবে কে? 2002-এর ভোটার লিস্টে যার নাম এসেছে। যদি না আছে তখনই সে 4 নম্বরটা করবে। কার কাগজে? তার আব্বা, তার আম্মা, তার দাদু বা তার দাদির কারো একজনের কাগজ নিয়ে ফিল আপ হয়ে গেল। ফর্ম ফিল আপ হয়ে গেল। তো এরপরে আপনাকে কি করবেন? যে ফর্মটা ফিল আপ হয়ে গেল, আপনি দেখবেন এখানে সই করার একটা অপশান দিয়ে আছে। নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা অথবা বাম হাতের দিব্যাঙ্গুলের ছাপ। তারপরে একটা অপশান দিয়ে রেখেছে আত্মীয়তার ধরন উল্লেখ করুন। ঠিক আছে? ঠিক এর ওপরটাতে কি করবেন আপনারা? সই করবেন। যে সই করতে পারেনি সে বাম হাতে এই দিয়াটা বিদ্যাঙ্গুল থাম কি করবো ওখানে থেকে হলো কাজ। আপনারা ফর্ম ফিল আপ করে নিলেন। এবার আপনাকে যখন ফর্ম দিতে আসছিল আপনাকে সই করিয়েছিল ভাই, খাতায় সই করো, তুমি আমার ফর্ম পেয়েছো। আর একটা কথা বলে দিচ্ছি, কোনো বিএলও যদি বলে বুথ লেভেল অফিসার, ওই আমি অমুক চায়ের দোকানে বসে আছি ফর্মটা নিয়ে যাও, অমুক পার্টি অফিসে বসে আছি ফর্মটা নিয়ে যাও, আমি আমার বাড়িতে বসে আছি ফর্মটা নিয়ে যাও, একদম পাত্তা দেবেন না। তার কলটা রেকর্ড করবেন বা তার নামে কমপ্লেন করার জায়গা আছে। তাকে প্রথমে বলবেন কি আমার বাড়িতে এসে দিয়ে যাও। তার কাজ হচ্ছে কি? আপনার বাড়িতে এসে পৌঁছানো। এবার আপনি তার সাথে সম্পর্ক আছে, কেউ যদি ভালোবেসে বলে ভাই একটু মানে চাপের মধ্যে আছি, সেটা আলাদা ব্যাপার, সেটা আমি রাইট বলতে পারবো না, সেটা করো। কিন্তু নিয়মটা আমি বলে যাচ্ছি, প্রতিটা ভোটারের বাড়িতে এসে কাগজ পৌঁছানোর দায়িত্ব কার? অফিসারের। এবং কাগজ দেওয়ার সাথে সাথে আপনার সই করিয়ে নেবেন। আপনি দুটো ফর্ম ফিল আপ করে নিলেন, এবার অপেক্ষা করুন আপনার বাড়ি কাগজ নিতে কে আসবে? অফিসার আসবে। এর মধ্যে অনেকে কাগজ চাইতে আসতে পারে, তাদেরও রাইট আছে কাগজ চাওয়ার। কিন্তু আমি অনুরোধ করব অফিসার ছাড়া কারো হাতে কাগজ আপনারা দেবেন না, এটা আমার অনুরোধ। কারণ আবাস যোজনার ঘরের জন্য আপনাদের কি বলেছিল? বিডিও অফিসে যে একটা বাক্স করে দিয়েছিল আমাদের কাগজ বলিয়ে দাও। আমাদের মধ্যে অনেকে কাগজ দিয়েছিল। প্রকৃত যে গরিব সে পায়নি। পাকা বাড়ি, দোতলা বাড়ি, 4 চাকা আছে, 2 চাকা আছে, গাড়িতে ফ্রিজ আছে, সে আবাস যোজনা পেয়ে গেল। কিন্তু যে পায়নি সে যদি এখন কোর্টে মামলা করতে যায়, মামলাটা নাও টিকতে পারে। কারণ সরকার পক্ষ গিয়ে কি বলবে? উনি তো কাগজ জমা করেনি, জমা করলে ওনাকেই আমরা দিতাম। কিন্তু আপনি কাগজ জমা করছেন, কোনো প্রমাণ নাই তো, ছাপ্পা লাগানো নাই, ডেস্কটপ লাগানো নাই তো।
মাথাটা একটু ক্লিয়ার, মানে কি ঠান্ডা মাথায় বুঝবেন। যারা তৃণমূল করছে হয়তো রাগ হতে পারে, ভাইজান কি কথা বলছে, কিন্তু যারা তৃণমূল করছে তারাও আজকে অস্থিরতার মধ্যে আছে, তার ভোটাধিকার থাকবে কি থাকবে না। আজেন্দ্র